সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটি এক্সেপশনাল ভিডিও করার লক্ষ্যে হাজির হয়েছি। এক্সেপশনাল বলতে আমাদের রসায়ন প্রথম পত্রে যে 5টা চ্যাপ্টার আছে, তার মধ্যে যে 2টা চ্যাপ্টার বর্তমানে আমাদের সিলেবাসে আছে। সিলেবাসে যদিও আমাদের 4টা চ্যাপ্টার আছে, আমার প্রথম অধ্যায় ছাড়া অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ছাড়া গুণগত রসায়ন আছে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এরপরে আমাদের রাসায়নিক পরিবর্তন, আর আমার কর্মমুখী রসায়ন থেকে খুব ছোট্ট একটা পার্ট অর্থাৎ আমার শুধুমাত্র ভিনেগার প্রস্তুতি, এটাই কিন্তু সিলেবাসে আছে। তো তা সত্ত্বেও আমরা মূলত আলোচনা করব আমার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন এবং চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনে আমাদের ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে, অর্থাৎ যেগুলো আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারি না, অর্থাৎ ওইখান থেকে প্রশ্ন হবেই। তাহলে এই জিনিসগুলো নিয়েই মূলত আলোচনা করব, মানে কোন ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিভাবে ইউজ করতে হবে সেই জিনিসগুলো নিয়েই মূলত আমাদের আলোচনা। তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সেখানে ম্যাথমেটিক্যাল যা প্রবলেম থাকে সেটা আমি যতটুকু আমার নিজ থেকে সম্ভব সেটা তোমাদেরকে বলবো। তবে তোমাদের যদি কোনো সেক্ষেত্রে কোয়ারিজ থাকে, কোনো রিকোয়ারমেন্ট থাকে, সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা সেটা জানিয়ে দিবে। তো তাহলে শুরু করি। আমরা 2টা চ্যাপ্টার অর্থাৎ গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ, অর্থাৎ চতুর্থ চ্যাপ্টার কেমিক্যাল চেঞ্জ আর দ্বিতীয় চ্যাপ্টার যেটা গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এখন দেখো, আমরা শুরুতেই যদি দেখি যে আমাদের গুণগত রসায়নে কোন কোন অংশগুলোতে ম্যাথমেটিক্যাল পার্ট আছে এবং সেই ম্যাথমেটিক্যাল পার্টগুলো আমরা কীভাবে সলভ করব। দেখো, একদম শুরু থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল। তো বোরের পরমাণু মডেল থেকে আমাদের একটু যদি আমি লিখি যে বোর পরমাণু মডেল, এখানে আমাদের 2টা স্বীকার্য আছে, অর্থাৎ বোর পরমাণু মডেলে এমনি 3টে স্বীকার্য টোটাল। একটা হচ্ছে শক্তিস্তর বিষয়ক মতবাদ, একটা হচ্ছে কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, আর একটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ। তো আমি মূলত যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম আমার শক্তিস্তর বিষয়ক মতবাদে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই, তাহলে সেক্ষেত্রে বোর পরমাণু মডেলের আমাদের দ্বিতীয় স্বীকার্য যেটা কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, আমি একটু করে লিখি। আমাদের কৌণিক ভরবেগ যেটা, সেটা হচ্ছে mvr ইকুয়ালস n ইন্টু h ডিভাইডেড বাই 2/5। তাহলে এই mvr টার্মটাই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। আমি যদি তোমাদের সুবিধার জন্য একটু লিখি এই ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে কৌণিক ভরবেগ, সেটাই কিন্তু mvr। এখানে একটা জিনিস খেয়াল করো, ধরো যে কোনো শক্তি স্তরে যখনই একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে দিবে, যেমন ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম বোর্ডেও 2017 সম্ভবত একটা প্রশ্ন আসছে, আমার ধরো মাঝখানে একটা নিউক্লিয়াস আছে এবং এইদিকে একটা পরমাণুর প্রথম শক্তি স্তর, এখানে দ্বিতীয় শক্তি স্তর, এইভাবে দেওয়া আছে, এবং দ্বিতীয় শক্তি স্তরে ধরো বাইরে এখানে একটা ইলেকট্রন দেওয়া আছে, এবং বলল যে উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে দেখো, কৌণিক ভরবেগ নির্ণয় করার জন্য অর্থাৎ আমাদের এই টার্মটা পাওয়ার জন্য আমার ডান পাশে যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমাদের লাগবে। তার মানে আমাদের প্রথমেই যেটা রাখতেছে সেটা হচ্ছে n, বা এটা শক্তি স্তরের মানটা, অর্থাৎ কোন শক্তি স্তরে ইলেকট্রনটা আছে। তাহলে ডেফিনেটলি আমি উদ্দীপক দেখেই বুঝতেছি যে এখানে যে ইলেকট্রনটা আছে সেটা দ্বিতীয় শক্তি স্তরে, এবং দ্বিতীয় শক্তি স্তরে থাকার মানই হচ্ছে n এর মান হচ্ছে এখানে 2। সুতরাং 2 বসিয়ে আমি h এর মান যেটা আছে, যেটা প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং প্ল্যাঙ্কের ধ্রুবকটা সবারই কম বেশি মনে রাখা দরকার, h ইকুয়ালস 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, এবং এই এককটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতির একক, সিস্টেম ইন্টারন্যাশনাল অর ইন্টারন্যাশনাল ইউনিট অফ সিস্টেম, বা আন্তর্জাতিক একক হিসেবেও এটাকে গণ্য করা হয়, অথবা এটার সাথে রিলেটেড আমাদের MKS পদ্ধতির একক বলা হয়। কারণ MKS মানি হচ্ছে যেটা দৈর্ঘ্যের একক মিটার, কে দিয়ে ভরের একক কিলোগ্রাম, এবং এস দিয়ে সময়ের একক সেকেন্ড, MKS পদ্ধতি। তাহলে এই যে জুল, এটা আন্তর্জাতিক এককে বা MKS এককে, সেটা শক্তির একক জুল।
তাহলে এইচ এর মান 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, আর এইচ এর মানটা পাইলাম, আর পাই এর মান তো আমরা সবাই জানি সেটা হচ্ছে 3.1416। তাহলে এই মানগুলো যখনই বসাবো আমরা, তাহলে স্বাভাবিকভাবে আমাদের এমভিআর এর মানে অর্থাৎ কৌণিক ভরবেগে যেহেতু বের করব, সুতরাং এই পাশের টার্মগুলো তখন আমার লাগতেছে, এই পাশের কোনো টার্ম কিন্তু আমার মানে মান লাগতেছে না, কারণ সেটা পুরোটাই তো আমরা বের করব। তো সেক্ষেত্রে এন এর মান, এইচ এর মান, পাই এর মান তিনটা বসিয়ে আমি খুব সুন্দর করে এমভিআর এর অর্থাৎ কৌণিক ভরবেগের মানটা বের করতে পারি। তবে একটা জিনিস কি, যে কোনো প্রশ্নে অঙ্কে যখনই আমি ফাইনালি একক লিখব, একক কিন্তু একটু সাবধানে লিখতে হবে যে এইটার একক কী হবে। দেখো আমাদের যেহেতু এন এর কোনো একক নাই, পাইয়েরও একক নাই, তার মানে এই ক্ষেত্রে এইচ যেটা আছে, তাহলে এইচের যে একক, তাহলে সেই এককটাই কিন্তু আমাদের ইউজ হবে আমার এই টোটাল কৌণিক ভরবেগের একক হিসেবে, কারণ আমার এইচের মান যেটা জুল সেকেন্ড, সে এককটা কিন্তু ফাইনালি থাকতেছে, অন্য কোনো মান এখানে আসছে না। সুতরাং ফাইনালি আমি লিখে দিব যে এটার একক হচ্ছে জুল সেকেন্ড। তাহলে আমার যে কোনো শক্তি স্তরে যখনই আমার কৌণিক ভরবেগ বের করতে বলবে, তাহলে স্বাভাবিকভাবে আমার এই সূত্র দিয়ে আমি সেটা কৌণিক ভরবেগ বের করতে পারবো। আমি এটার নতুন করে উদাহরণ দেওয়ার মতো আমার কিছু নাই, তো সুতরাং এইভাবে করবা। এখন দেখো এই একই জিনিস ব্যবহার করে কিন্তু আমি অন্য আরও কিছু মানে ম্যাথমেটিক্যাল টার্ম সেখান থেকে নিয়ে আসতে পারি। যেমন আমার এই অংশ থেকে সম্ভবত সিলেট বোর্ড 2016 একটা প্রশ্ন আসছে, যে সেটা হচ্ছে এরকম একটা শক্তিস্তর, দুইটা শক্তিস্তর, তিনটা শক্তিস্তর দিয়ে তার লাস্ট শক্তিস্তরে লিখেছে 7 ইলেকট্রন, মানে 7টা ইলেকট্রন আছে। ইলেকট্রনের হয়তো সিম্বল দিছে একটা, কিন্তু সেখানে ইলেকট্রন লিখে দিয়েছে 7e, মানে ওইরকম 7টা ইলেকট্রন আছে। এবং বলা হচ্ছে যে উদ্দীপকের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক বেগ নির্ণয় করো। দেখো ভালো করে দেখো, আমাদের যখনই আমি কৌণিক ভরবেগ বলছি সেটা হচ্ছে mvr ইকুয়ালস n ইন্টু h বাই টুয়াইস 5, কিন্তু যখন আমাদেরকে কৌণিক বেগ নির্ণয় করতে বলবে, তার মানে কৌণিক ভরবেগের মধ্যে ভরটা বাদ। তাহলে ভরটা যদি বাদ থাকে, অর্থাৎ আমাদের এই m টার্মটা এখানে নাই, তাহলে আমাদের কৌণিক ভরবেগের যে সূত্রটা এটা, সেটাই যখন আমি কৌণিক বেগ হিসেবে ইউজ করব, তখন সেটা কিন্তু mটা বাদ গিয়ে, তাহলে কৌণিক বেগ আমি যদি বের করতে চাই, তাহলে কৌণিক বেগ vr ইকুয়ালস nh ডিভাইড বাই টুয়াইস 5m। দেখো ভালো করে খেয়াল করো, আমি কৌণিক বেগ কিন্তু বের করছি এখন। সুতরাং কৌণিক বেগের জন্য আমার ডান পাশে যে টার্মগুলো আছে সেগুলো আমার ইউজ করতে হবে। তাহলে ডেফিনেটলি n এর মান, যেহেতু আমি যে উদাহরণটা দিয়েছি সেটা তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনটা ছিল 7টা ইলেকট্রন, তাহলে সেখান থেকে একটা ইলেকট্রনের যদি কৌণিক বেগ বের করতে বলে, তাহলে n এর মান তখন ডেফিনেটলি 3। h এর মান যেটা আমরা প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, এবং তখন 2πm, তার মানে তখন 2 ইন্টু 3.1416, কিন্তু m এর যে মানটা সেটা তোমাকে একটু বুদ্ধি খাটাইতে হবে, যে আমি যেহেতু h এর মান যেটা প্লাঙ্কের ধ্রুবক অলরেডি ইউজ করেছি, যে সেটা জুল সেকেন্ড এসআই পদ্ধতির একক, তাহলে সেক্ষেত্রে তখন আমাদের m এর মানটাও আমার mks পদ্ধতি বা এসআই পদ্ধতিতে ইউজ করতে হবে। এবং আমরা জানি এসআই পদ্ধতি বা mks পদ্ধতিতে m বাই ইলেকট্রনের ভর যেটা, সেটা 9.1 ইন্টু 10⁻31 kg, অর্থাৎ এই কিলোগ্রাম এককে সেটা ইউজ করব। একটা জিনিস খেয়াল করো, যখন আমরা ফাইনালি এই এককটা দিব, হয়তো তোমার কাছে মনে হচ্ছে উপরে জুল সেকেন্ড আছে আর নিচে তো n এবং h পাইয়ের কোনো একক নাই, নিচে m এর একক আছে কেজি। তাহলে আমি যদি রেখে দিই জুল সেকেন্ড পার কেজি, তাহলে কিন্তু কিছুটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ দেখো আমি যদি এখানে উপরে জুল ইন্টু সেকেন্ড আর নিচে কেজি লিখলাম, এখন এই জিনিসটাকে কিন্তু আমি আরেকটু ইলাবোরেট করে, অর্থাৎ এটাকে ভেঙে আরও ছোট ছোট ইয়ে করতে পারি, টার্ম নিয়ে আসতে পারি কিছু। কারণ জুল মানে হচ্ছে, আমরা জানি 1 জুল সমান হচ্ছে 1 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে জুলের জন্য। 1 জুল সমান 1 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আবার সেখানে সেকেন্ড একটা আছে, আর নিচে এখানে আছে কেজি। তাহলে দেখো ফাইনালি আমাদের কেজি কেজি কাটাকাটি গিয়ে কেজি কিন্তু আর নাই, আর সেকেন্ড ইনভার্স 2 আর সেকেন্ড টু দি পাওয়ার 1
তাহলে এটা গুণ হয়ে ফাইনালি কিন্তু আমাদের আস্তে আস্তে মিটার স্কোয়ার পার সেকেন্ড, অর্থাৎ আমার কৌণিক ব্যাগের যে এককটা সেটা কিন্তু আমি খুব সহজে লিখতে পারি মিটার স্কোয়ার পার সেকেন্ড। সেটা আমরা এই পাশের টার্মগুলোকে ভেঙে কিন্তু সেটা বের করেছি। এখন তুমি চাইলে আমার এই পাশে যে টার্মটা আছে সেটা দিয়েও কিন্তু আমার এককটা কনফার্ম করতে পারো। দেখো আমরা জানি এখানে ভি হচ্ছে শুধু ব্যাগ, যেটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, যেটা MS ইনভার্স 1 বলি। আবার আর যেটা সেটা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আমাদের SI পদ্ধতিতে ব্যাসার্ধ যদি বের করতে হয় তাহলে সেটা কিন্তু মিটার। তাহলে মিটার পার সেকেন্ড ইন্টু মিটার, সেটা কিন্তু আলটিমেটলি এই যে দেখো মিটার স্কোয়ার পার সেকেন্ড সেটাই হয়েছে। সুতরাং আমরা এককগুলো দেওয়ার ক্ষেত্রে, কারণ অনেক সময় দেখা যায় যে আমার বিরাট একটা অঙ্ক, সেটা হয়তো টিচার মনে মনেই চিন্তা করে রাখছে আমি একক না লিখলে একটা মার্কস কাটবো। তাহলে বিশাল অঙ্ক তুমি 3-এর মধ্যে সামান্য একটা ছোট্ট ভুলের জন্য তোমার এককটা কিন্তু না লেখাতে একটা মার্কস কেটে যাচ্ছে। একটা মার্কস কেটে যাওয়া যেরকম সহজ, একটা মার্কস পাওয়াও কিন্তু খুব সহজ। অর্থাৎ তুমি সেখানে যদি এককটা উল্লেখ করে দাও তাহলে খুব সহজেই তুমি 3-এ 3 কিংবা 4-এ 4 সহজে পেয়ে যাচ্ছ। তাহলে আমরা কৌণিক ভরবেগ আসুক, কৌণিক ব্যাগ আসুক, তাহলে এইভাবেই খুব সহজে বের করতে পারি। আবার দেখো একইভাবে যদি শুধু বলা হয় যে ইলেকট্রনটির ব্যাগ নির্ণয় করো, তখন কিন্তু আমাদের আরটা অর্থাৎ ভি আর যেটা সেটা কৌণিক ব্যাগ, কিন্তু শুধু যদি ব্যাগ বলা হয় তখন কিন্তু আমাদের ভি এর মানটাই বের করতে হবে। এবং সেই ভি এর মান বের করতে গেলে তাহলে আমাদের যে সূত্র, তাহলে ভি ইকুয়ালস NH ডিভাইড বাই টুয়াইস ফাই এম আর। খেয়াল করো তখন কিন্তু আমাদের NH এর মান প্লাঙ্কের ধ্রুবক লিখলাম, পাই এর মানও 3.1416, এম এর মান 9.1 × 10⁻³ কেজি, এবং আর এর মানটা তখন কিন্তু আমার অর্থাৎ প্রশ্নের মধ্যে সেটা ব্যাসার্ধটা কিন্তু দেওয়া থাকবে। তাহলে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধের মানটা আমরা এমনভাবে ইউজ করব যাতে আমার বাকি এককগুলো যেই অর্থাৎ বাকি মানগুলা যে এককে আমরা ব্যবহার করছি ওই আর এর মানটাও যেন সেই একই এককে হয়। এককটা একটা আমি SI পদ্ধতি ব্যবহার করব, একটা CGS ব্যবহার করব কিংবা অন্য একক ব্যবহার করব, সেটা হলে হবে না। তাহলে সেক্ষেত্রে আমার আর এর মানটা এগুলো যেহেতু আমি কেজি মিটার অর্থাৎ MKS পদ্ধতি বা SI পদ্ধতি ব্যবহার করেছি, সুতরাং আমাদের আর এর মানটা অবশ্যই MKS পদ্ধতি, যেটা SI পদ্ধতি বা মিটার এককে ব্যবহার করতে হবে। কারণ সেন্টিমিটার থাকলে সেটাকে 10⁻² দিয়ে গুণ করলেই মিটারে চলে আসে, অথবা 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসে, তাহলে সেভাবে বের করব। তবে এখানে তোমাদের সুবিধার জন্য একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের আর এর মান বা ব্যাসার্ধ যেটা আছে সেটা কিন্তু কখনো অ্যাংস্ট্রম এককে থাকতে পারে, আবার কখনো ন্যানোমিটার এককে থাকতে পারে। দেখো ন্যানোমিটার এটা থেকে যদি আমি মিটার নিই তাহলে সেটা হচ্ছে 10⁻⁹ মিটার। 1 ন্যানোমিটার ইকুয়ালস 10⁻⁹ মিটার, আর 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। 1 ন্যানোমিটার 10⁻⁹ মিটার আর 1 অ্যাংস্ট্রম 10⁻10 মিটার। তোমরা একটা জিনিস খেয়াল করো, ন্যানো কথাটার সাথে 9 কথাটা মিল আছে, সুতরাং ন্যানোর সাথে 9 10⁻9, আর ন্যানোমিটার এগুলো তো খুব ছোট একক। তাহলে অনেকে আবার 10⁻9 বদলে 10⁹ লিখে দেয়। দেখো আকাশ পাতাল ডিফারেন্স, কোথায় 10⁻9 আর কোথায় 10⁹ তাহলে সেক্ষেত্রে আমার 1 ন্যানোমিটার ইকুয়ালস 10⁻9 মিটার, আর অ্যাংস্ট্রমটা আরও ছোট একক 10⁻10 মিটার। এবং এইটাকে যদি আমি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কিন্তু 10⁻9 মিটার যেটা আছে 10⁻7 সেন্টিমিটার, আর যেটা মিটারে আছে সেটা 10⁻8 সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা ন্যানোমিটারের সাথে অ্যাংস্ট্রম এগুলা অর্থাৎ মিটারের সাথে কীভাবে সম্পর্কিত বা সেন্টিমিটারের সাথে কীভাবে সম্পর্কিত সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে। এবং এখানে একটা জিনিস দেখো, ন্যানোমিটার যেহেতু 10⁻⁹ মিটার, তাহলে বিপরীতভাবে লিখতে পারি আমি 1 মিটার ইকুয়ালস 10⁹ ন্যানোমিটার, আবার 1 মিটার ইকুয়ালস 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে এই এককগুলোর সাথে তোমাদের মোটামুটি পরিচয় থাকতে হবে। আমি একটু করে দেখি, হ্যাঁ আমাদের বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বোর পরমাণু মডেল থেকে এই দুইটা অর্থাৎ কৌণিক ভরবেগ থেকে আমি ভি এর মান জানি,
তারপরে VR যেটা আছে সেটাও বের করতে পারবো, MVR সরাসরি থাকলে সেটাও বের করতে পারবো। তার মানে 3টা টার্ম থেকে অঙ্ক যেভাবেই দিক তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। এইবার আসো আমাদের পরবর্তী অংশ, আমি একটু দ্রুতই আলোচনা করব কারণ আমাদের পর্যাপ্ত অনেক আলোচনা বাকি আছে, সুতরাং সবগুলো যদি আমি একটু ক্লিয়ার করতে পারি। এবং তোমাদের কাছে অনুরোধ থাকলো যে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবা, কারণ আমাদের এখানে এমন কিছু টেকনিক, এমন কিছু টিপস থাকবে যেটা হয়তো তোমাদের আগামী একদম পুরো ইন্টারমিডিয়েট লাইফটা সুন্দর করে স্মুথলি ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমাদের সলিউশন করার জন্য সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ হবে। আচ্ছা, এরপরেই আমাদের যেই টপিক্সটা আছে আমাদের বোর পরমাণু মডেলের, তাহলে আমি দ্বিতীয় স্বীকার্য অর্থাৎ কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ থেকে আমি ম্যাথমেটিক্যাল ওই টার্মটুকু, ওই অংশটুকু নিয়ে তোমাদের কনভে করলাম, যাতে তোমরা অন্ততপক্ষে সেখান থেকে কৌণিক ভরবেগ, কৌণিক বেগ বা শুধু বেগ যদি বের করতে বলা হয় তাহলে এই ক্ষেত্রে এইভাবে বের করবা। তবে ওইটা মনে রাখতে হবে যাতে এককগুলা সবগুলা সেম এককে হয়, অর্থাৎ এমকেএস পদ্ধতি হলে সবগুলো এমকেএস পদ্ধতি, সিজিএস হলে সবগুলো সিজিএস পদ্ধতি, এরকম। এবার আসো আমাদের বর পরমাণু মডেলের আমাদের তৃতীয় যে স্বীকার্য আছে, যেটা কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদের পরে, অর্থাৎ শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ। এবং শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ হচ্ছে যখনই ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাবে তখন সেখানে শক্তির শোষণ বা বিকিরণ ঘটবে। নিচের থেকে উপরে গেলে সেইখানে শক্তির শোষণ ঘটে, আবার উপর থেকে শক্তি ইলেকট্রন যদি নিচের লেভেলের লাফিয়ে আসে তাহলে সেক্ষেত্রে শক্তির বিকিরণ ঘটবে। তাহলে শক্তির শোষণ বা বিকিরণ যাই বলি না কেন, দুটাতে কিন্তু শক্তির একটা পার্থক্য তৈরি হচ্ছে, যেটাকে আমরা ডেল্টা ই দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই যে ডেল্টা ই ইকুয়ালস, আমাদের বরের পরমাণু মডেল অনুসারে ডেল্টা ই ইকুয়ালস এইচ নিউ এর সমান, অর্থাৎ শক্তির পার্থক্যটা সেটা এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তাহলে ডেল্টা ই ইকুয়ালস এইচ নিউ। আবার এই এইচ নিউ ইকুয়ালস এইচ ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা। আমরা যেই মানগুলো সরাসরি জানি, এইচের মান প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, সি এর মান যেটা 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে সেটা ইউজ করে এবং ই এর মান বা শক্তির মানের পার্থক্যটা যদি আমি জানি তাহলে সেক্ষেত্রে ল্যামডা এর মানটা খুব সহজে বের করতে পারতেছি। আবার এই ল্যামডাটা এইচ ইন্টু সি ইন্টু নিউ বার, কারণ আমরা ল্যামডা 1/λ সমান জানি নিউ বার, যেটা নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। তাহলে দেখো এখানে নতুন নতুন বেশ কিছু টার্ম আমি পাইলাম। ই হচ্ছে শক্তি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যেটা আগেই আছে, নিউ হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এবং এই নিউ কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির যে একক সেটা হচ্ছে পার সেকেন্ড বা এটাকে হার্জ একক বলা হয়, হার্জ। অন্যদিকে আমাদের নিউ বার যেটা আছে সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, যেটা আমার পার মিটার অথবা পার সেন্টিমিটার এককে আমরা সেটা ইউজ করতে পারি। এসআই পদ্ধতি হলে পার মিটার আর সিজিএস পদ্ধতি হলে পার সেন্টিমিটার। তাহলে দেখো নিউ এর মান হচ্ছে পার সেকেন্ড বা হার্জ, আর নিউ বারের একক হচ্ছে পার মিটার বা পার সেন্টিমিটার। আবার তোমরা গোলাই ফেলে না যে পার সেকেন্ড হলে আমার পার মিটার হবে, হার্জ হলে পার সেন্টিমিটার, সেটা না, মানে পার সেকেন্ডকে হার্জ বলা হয়। আর নিউ বারের এককটা আমি যদি সিজিএস পদ্ধতিতে ইউজ করি তাহলে সেটা পার সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে ইউজ করলে সেটা পার মিটার। আর আমাদের আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ল্যামডা। ল্যামডার এককটা তাও তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু একক কখনো মিটার আর কখনো সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমাদের ল্যামডার সাথে মিটার সেন্টিমিটার সেটা কিন্তু আমি কিছুক্ষণ আগে ন্যানোমিটার অ্যাংস্ট্রম যেগুলো উল্লেখ করেছি সেটার সাথে রিলেট করে তারপরে ইউজ করবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে মানগুলো পাচ্ছে ডেল্টা ই ইকুয়ালস এইচ নিউ, ধরো তোমার কোনো একটা তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, সেটা শক্তির মান বের করতে হবে, তাহলে ই ইকুয়ালস এইচ নিউ দিয়ে আমি বের করতে পারি। আবার কোনো একটা মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডার মানটা, তাহলে সেক্ষেত্রে আমি শক্তির মানটা বের করতে পারি। আবার যদি সেখান থেকে আমার নিউ বা কম্পাঙ্ক বের করতে বলে তাহলে সেক্ষেত্রে দেখো নিউ সমান সি বাই ল্যামডা, নিউ সমান সি ডিভাইড বাই ল্যামডা। সুতরাং নিউ এর মান কম্পাঙ্ক দেওয়া আছে, ল্যামডা বের করতে পারি, আবার ল্যামডার মান দেওয়া থাকলে কম্পাঙ্ক বের করতে পারি। আবার সেই তরঙ্গ দৈর্ঘ্য বা নিউ যাই থাকুক না কেন সেখান থেকে আমার যেহেতু নিউ বার সমান 1/λ, তাহলে এক্ষেত্রে
আমি তরঙ্গ সংখ্যা এই সূত্র দিয়ে বের করতে পারি। তবে সবসময় আবারও মনে রাখতে হবে আমাদের অবশ্যই মানে ইয়েরগুলা এককগুলা সেম এককে ইউজ করতে হবে, এটাই হচ্ছে কথা। তাই আমাদের বোরের পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য যেটা আছে মানে শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ, সেটাও জানলাম। এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কখনো কখনো এক্ষেত্রে শক্তির মান হয়তো দেওয়া নাই। আমার একটা ইলেকট্রন দেখা যাচ্ছে অনেক উপরের একটা কক্ষপথ থেকে, ধরো আমি এইখানে ধরলাম যে এটা আমার প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় শক্তি স্তর, এবং তৃতীয় শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন লাফিয়ে প্রথম শক্তি স্তরে নেমে আসলো। তাহলে সেক্ষেত্রে এই যে বিকিরিত শক্তি, কতটুকু শক্তি বিকিরণ হলো সেটা যদি আমাকে বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেই সমীকরণ ইউজ করতে হবে সেই সমীকরণটা হচ্ছে 1/λ ইকুয়ালস RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে এই সূত্রটা দিয়ে যে কোনো দুইটা শক্তি স্তর থাকলেই তাদের মধ্যে শক্তি কতটুকু শোষিত হচ্ছে বা কতটুকু বিকিরিত হচ্ছে, মানে উপর থেকে নিচে নামলে সেটা বিকিরিত শক্তি, আর নিচের থেকে উপরে গেলে সেটা শোষিত শক্তি। বাট অবশ্যই মনে রাখতে হবে, যেমন আমাদের এইখানে আমার তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসছে, তার মানে ছোট যে শক্তি স্তরটা সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর, আর বড় যে শক্তি স্তর সেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। অর্থাৎ এক্ষেত্রে n1 এর মানটা হবে 1 আর n2 এর মানটা হবে 3। দেখো এখানে ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসছে বলেই আমার n2 এর মান 3, অর্থাৎ যেখান থেকে ইলেকট্রন আসবে সেটা n2 এর মান হবে, সেটা না। মনে রাখবে আমি যদি ইলেকট্রনটা প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে নিতাম তাহলে শক্তির শোষণ হইত, সেক্ষেত্রেও কিন্তু আমাদের n1 এর মানটা 1 এবং n2 এর মানটা 3 হবে। অর্থাৎ ইলেকট্রন নিচের থেকে উপরে যাক কিংবা উপর থেকে নিচে আসুক, দুই ক্ষেত্রেই আমার n1 এর মান হবে সবসময় ছোট শক্তি স্তরটা, আর n2 এর মান হবে বড় শক্তি স্তরটা। একটু ভালো করে বুঝো কিনা দেখো তোমরা। তাহলে আমাদের n1 এর মান যখন 1, n2 এর মান যখন 3 বসাইলাম, তাহলে RH এর যে মানটা আছে রিডবার্গ ধ্রুবক, সেই মানটা হচ্ছে 10.9678 এটা পার সেন্টিমিটার। ভালো করে খেয়াল করে দেখো, আমরা আগেই বলেছি যে আমি নিউ বারের মান বা তরঙ্গ সংখ্যার মানটা পার মিটার বা পার সেন্টিমিটার একক ইউজ করতে পারি। তাহলে এটা যখন RH এর মানটা আমরা পার সেন্টিমিটার একক ইউজ করলাম, 1/λ পার সেন্টিমিটার, তাহলে ল্যামডা, তাহলে এটা উল্টে গিয়ে সেন্টিমিটার হয়ে যাবে, অর্থাৎ ল্যামডার মানটা তখন আমার সেন্টিমিটার এককে আসবে, অর্থাৎ RH এর মানটা যখন এটা ব্যবহার করব। তাহলে সেন্টিমিটার আসলে আমরা যে উপরে যেটা লিখেছি যে সেন্টিমিটারের সাথে ন্যানোমিটারের একটা সম্পর্ক আছে, তাহলে 1 ন্যানোমিটার সমান যদি 10⁻7 সেন্টিমিটার হয়, তাহলে বিপরীতভাবে 1 সেন্টিমিটার সমান 10⁻7 ন্যানোমিটার হবে। তাহলে সেই মানটাকে যদি আমি তখন ন্যানোমিটার এককে নিতে যাই, তাহলে সেক্ষেত্রে আমার ওই মানটাকে 10⁻7 ন্যানোমিটার 10⁻7 দিয়ে গুণ করলেই সেটা ন্যানোমিটারে চলে গেল সেন্টিমিটার থেকে। এখন ন্যানোমিটারে নেওয়ার উদ্দেশ্য কী? সেটা হচ্ছে ন্যানোমিটারে নিলে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে, তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো কিন্তু আমাদের এখানে বইতে ন্যানোমিটার এককে দেওয়া আছে। যেমন 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত আমাদের সেটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তখন আমি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কোনটা কি, বেগুনির কত, নীলের কত, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, আমি একাধিকবার হয়তো একাধিক ভিডিওতে সেই জিনিসগুলো বলেছি। আমার যেরকম মুখস্থ আছে তোমরাও সেটা মেমোরিতে নিয়ে আসবে, কারণ এটা খুব কাজে লাগে। আমার প্রথম হচ্ছে 380 থেকে 424 পর্যন্ত বেগুনি, 424 থেকে 450 পর্যন্ত নীল, 450 থেকে 500 পর্যন্ত আসমানি, আসমানির পরে 500 থেকে 575 পর্যন্ত সবুজ, তারপরে 575 থেকে 590 পর্যন্ত হচ্ছে হলুদ, 590 থেকে 647 পর্যন্ত কমলা, এবং 647 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই জিনিসগুলো মনে থাকলে তখন তোমার বেগুনির চেয়ে যদি কম হয়, অর্থাৎ 380 ন্যানোমিটার চেয়ে কম হলে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের এখানে যে এই মানগুলো আসবে, তাহলে ডেফিনেটলি আমি সেটা বলতে পারি অতি বেগুনি, যেটা 380 ন্যানোমিটার থেকে কম। আবার যদি বিপরীতভাবে আমার 780 ন্যানোমিটার থেকে বেশি হলো, তখন কিন্তু সেটা লালের চেয়েও
মানে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট সেগুলো হচ্ছে অবলোহিত, লোহিত মানে লাল, অবলোহিত বা IR ইনফ্রারেড বলা হয়, সেটা হচ্ছে 780 ন্যানোমিটার চেয়ে যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা ন্যানোমিটার এককে নিয়ে আমরা সেগুলা এটা কি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য নাকি অতিবেগুনি নাকি অবলোহিত এই জিনিসটা আমরা কনফার্ম হতে পারবো। তাহলে সেজন্য আমাদের এই সূত্রটাও লাগবে, এটা রিডবার্গ সমীকরণ বা এটা রিডবার্গ ধ্রুবক, সেই মানটাও আমাদের লাগবে। এখানে যেরকম আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক H = 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। যাই হোক, আরেকটা ইম্পর্টেন্ট তথ্য সেটা হচ্ছে আমাদের কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন কতটা অরবিটাল আছে সেটা আমি একদম সংক্ষিপ্ত একটা দিয়ে দিচ্ছি যে যখনই একটা শক্তি স্তরে কতটা অরবিটাল কতটা ইলেকট্রন বের করতে বলবে, সাধারণত বেশিরভাগই আমাদের খুব সহজও দেয় না আবার খুব কঠিনও দেয় না, বেশিরভাগ তৃতীয় শক্তি স্তর এবং চতুর্থ শক্তি স্তরের মানগুলাই বের করতে বলে। আমি সরাসরি চতুর্থ শক্তি স্তরের মানটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। যদি বলা হয় যে উদ্দীপকের চতুর্থ শক্তি স্তরে মোট কতটি অরবিটাল ও কতটি ইলেকট্রন আছে তার 4টি কোয়ান্টাম সংখ্যার মানের মাধ্যমে দেখাও। অনেকে করে কি যে 2n² সূত্র দিয়ে রেখে দেয় 2 × 4²। এত যদি সোজা হয়তো তাহলে এটা তো 4 মার্কস দিত না, যে আমি একলা লাইন লিখে আমি পুরা 4 মার্কস পেয়ে যাব, এত সহজ না। অর্থাৎ আমাদের এখানে সেটা 4টা কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, 4টা মানই কিন্তু সেখানে দিতে হবে। তাহলে আমি রেফারেন্স হিসেবে আমাদের লিখতে হবে যে উদ্দীপকের চতুর্থ শক্তি স্তরে মোট কতটি অরবিটাল ও কতটি ইলেকট্রন আছে তার নিচে ছক আকারে দেখানো হলো, এরকম একটা হেডিং দিয়ে কলন দিয়ে তারপরে আমরা সেটা নিচে লিখব। তাহলে ছকের মধ্যে যেটা থাকবে তাহলে আমাদের ধরো এখানে n এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা, এরপরে l এর মান যেটা সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বিভিন্ন নাম্বার বলে। তাহলে এরপরে যেটা আছে সেটা হচ্ছে m এর মান বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এবং তারপরেই আমাদের একটা মানে ঘর রাখতে হবে সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা এটা রাখবো। তারপরে ফাইনালি আমাদের m এর পরে যেটা আসবে সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাটা s, এবং এরপরে আমাদের ইলেকট্রন সংখ্যাটা এখানে উল্লেখ করব। অর্থাৎ আমাদের একই ছকের মধ্যে ছক থেকেই কিন্তু আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা বা অরবিটাল সংখ্যা সব চলে আসবে। তাহলে যখনই আমরা n এর মান 4 ধরবো, আমি চতুর্থ শক্তি স্তরের জন্য বলছি, n এর মান 4 হইলেই আমার l এর মান তখন 0, 1, 2, 3 এই 4টা মান আসবে, 0, 1, 2, 3। কারণ n এর মান যত হবে l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হবে। তাহলে n যেহেতু 4 তাহলে 4 - 1 মানে 3। আবার n এর যতটা মান থাকবে n এর মান যত হবে l এর ঠিক ততটা মান থাকবে। n এর মান 4, l এর 4টা মান, n এর মান 5, l এর 5টা মান, n এর মান 3, l এর 3টা মান। তাহলে এখন ইন্ডিভিজুয়ালি l এর প্রত্যেকটা মানের জন্য আমাদের m এর মান থাকবে, মানে অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে l = 0 যখন, আবার এখানে l = 0 মানে s অরবিটাল, 1 মানে p অরবিটাল, 2 মানে d অরবিটাল এবং 3 মানে f অরবিটাল, এটাও লেখা যায়। তবে তোমাদের জ্ঞাতার্থে বলি সেটা যখন n এর মান যখন 5 লিখবো তখন 0, 1, 2, 3, 4 হবে। তখন আমরা তো sp-df পর্যন্ত জানি, এরপরে কোন অরবিটাল সেটা তো এখনও জানি না। তাহলে সেক্ষেত্রে ওটা তখন ব্র্যাকেটে এটা লেখার দরকার নাই, কারণ হয়তো তুমি f এর পরে g লিখলা, যদিও f এর পরে g আসবে, কিন্তু সেটা মানে বিতর্কে মানে সৃষ্টি হয় এরকম কোনো জিনিস তুমি প্রশ্নের মধ্যে বা উত্তরের মধ্যে নিয়ে আসবা না, যে যেটাতে বিতর্ক ছাড়া। কারণ এটা আমি লিখলেও না লিখলেও কোনো সমস্যা নাই, কিন্তু লিখে যদি তুমি একটা বিতর্কের সৃষ্টি করো তাহলে সেটা তোমার জন্য ক্ষতি। তাহলে সেক্ষেত্রে আমার l = 0 যখন, তখন m এর মান এখানে শুধুই 0, তার মানে 0 কিন্তু একটা মান, সুতরাং এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে একটা। এবার l এর মান যখন 1 তখন m এর মান হবে -1, 0, +1, সুতরাং এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা। এরপরে আমাদের l এর মান যখন 2 তখন সেটা হচ্ছে -2, -1, 0, +1, +2, সুতরাং এখানে মান হচ্ছে 5টা। আবার l এর মান যখন 3 তখন মানগুলো -3, -2, -1, 0, +1, +2, +3, এবং সেক্ষেত্রে আমাদের অরবিটাল সংখ্যা হবে 7টা।
তাহলে দেখো আমাদের চতুর্থ শক্তি স্তরে আমাদের মোট অরবিটাল সংখ্যা আমরা এই ছকের মধ্যে নিয়ে আসতে পারতেছি, আলাদা করে তখন কিন্তু আর এটা ডিটেলস লেখা লাগতেছে না। তাহলে 7 5 12 12 3 15 16টা অরবিটাল, এবং অরবিটাল সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কিন্তু n² সূত্রটা দিয়ে অরবিটাল সংখ্যা বের করতে পারি। তাহলে সেই হিসেবে 4² 16টা অরবিটাল হবে। এবার দেখো আমার m এর প্রত্যেকটা মানের জন্য 2টা করে ইলেকট্রন, একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, যেটা +½ -½ দিয়ে আমরা ডিনোট করি। তাহলে যেহেতু এখানে একটা মান, একটার 2টা ইলেকট্রন, +½ একটা -½ একটা ইলেকট্রন থাকবে, তার মানে 2টা ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা 2। এরপর এখানে 3টা মান, প্রত্যেকটার জন্য +½ -½ তাহলে 3 × +½ -½ তাহলে এখানে 6টা ইলেকট্রন। তারপরে এখানে একইভাবে 5 × +½ -½ তাহলে এখানে 10টা ইলেকট্রন। এখানে একইভাবে 7 × +½ -½ তাহলে এখানে হচ্ছে আমাদের 14টা ইলেকট্রন। তাহলে দেখো স্বাভাবিকভাবে 14 আর 10 24, 6 30, 30 এর 2 32, এবং আমাদের অরবিটাল সংখ্যা যতটা হবে সবসময় ইলেকট্রন সংখ্যা হবে তার দ্বিগুণ, এবং সেটা আমরা 2n² সূত্র দিয়ে যদি করি তাহলে 2 × n², n মানে হচ্ছে এখানে 4, 2 × 4², তার মানে 16, 16 × 32টা ইলেকট্রন এইভাবে থাকবে। তাহলে যখনই আমাদের যে কোনো অরবিটালের ক্ষেত্রে, যে কোনো শক্তি স্তরের ক্ষেত্রে যদি বের করতে বলে, তাহলে এইভাবে সুন্দর করে ছক দিয়ে আমরা সেটা এক্সপ্লেন করে দেব। যাই হোক, আমাদের ভিডিওটা হয়তো ল্যাংদি হয়ে যাচ্ছে বলেই আমি খণ্ড খণ্ডভাবে আজকে এতটুকুই পর্যন্ত শেষ করলাম। নেক্সটে আমি যে কোনো সময় সেটা দ্রাব্যতা গুণফলের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকটা রয়ে গেছে, আমি নেক্সটের ভিডিওতে তোমরা অপেক্ষায় থাকবা যে আমি অতি সত্বর মানে ভিডিওটা সেটা আপলোড করব। এবং আমাদের ম্যাথমেটিক্যাল যতগুলো টার্ম আছে, আমার ম্যাথমেটিক্যাল সবগুলো টার্ম নিয়ে আমি ভিডিও করব ধীরে ধীরে। তো তোমরা অবশ্যই মানে প্রথম থেকে বলি যে যদি তোমরা এখানে নোটিফিকেশানটা ঠিকমতো পেতে চাও, তাহলে আমার চ্যানেল যেটা আছে কেমিস্ট্রি মার্ট, সেই কেমিস্ট্রি মার্টটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেশি বেশি শেয়ার করবা, এবং অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেখানে অবশ্যই একটা লাইক দিবা, এবং কমেন্ট করতে ভুলবা না। অর্থাৎ কমেন্টে আমি কিছুটা ইন্সপায়ার্ড হয়, তোমাদের ইন্সপিরেশনের ব্যাপার যেরকম আছে আমারও ইন্সপিরেশনের একটা ব্যাপার আছে। আর এরপরে আমাদের যে টপিক্সটা আছে সেটা হচ্ছে তাহলে দ্রাব্যতা গুণফল এবং রাসায়নিক পরিবর্তন। আমি ডিটেলস অনেকগুলো টপিক যেহেতু আছে, সুতরাং ওগুলো নিয়েই আমার পরবর্তী ভিডিও তৈরি করব। আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক।